আপনি কি জানেন একজন রিক্রুটার একটি সিভি কতক্ষণ ধরে দেখে ওটিকে শর্টলিস্ট করেন? ম্যাক্সিমাম 10 সেকেন্ডস। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট। গত 30 বছর ধরে আমরা আমাদের নিজ প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য রিক্রুটমেন্ট করছি এবং সেখানে আমরা দেখেছি একটি সিভি কিভাবে একটি ডিসাইডিং ফ্যাক্টর হয় একজন ক্যান্ডিডেট একটি ইন্টারভিউ বোর্ডে ডাক পাবেন কি পাবেন না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি একজন ক্যান্ডিডেট খুবই এক্সেলেন্ট, কিন্তু তার সিভিটি ভালোভাবে তৈরি না করার জন্য তিনি ডাক পাচ্ছেন না। অন্যদিকে একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট, তিনি তার সিভিটি খুব সুন্দরভাবে তৈরি করার জন্য ইন্টারভিউ বোর্ডে ডাক পাচ্ছেন। এর অন্তর্নিহিত কারণ হলো যে অ্যাভারেজ ক্যান্ডিডেট ডাক পাচ্ছেন, তখন ম্যানেজমেন্ট দেখতে চাইছেন তাকে যদি ফ্যাসিলিটি বা সুযোগ দেওয়া হয় তিনি ডেলিভার করতে পারবেন কিনা। অন্যদিকে একজন ভালো ক্যান্ডিডেট ডাক এই জন্যই পাচ্ছেন না, ম্যানেজমেন্ট এভাবে নিজেকে কনভিন্সড করছে যে লোকটি সিভি পরিপূর্ণ বা সুন্দরভাবে তৈরি করছে না, সে কিভাবে একটা কোম্পানিতে সিরিয়াস হবে, সিনসিয়ার হবে এবং কাজ ভালোভাবে ডেলিভার করবে। গত এক সপ্তাহ ধরে আমাদের কোম্পানিতে রিক্রুটমেন্ট চলছে এবং সেখানে আমরা 200টি থেকেও বেশি সিভি পেয়েছি এবং অবাক হবেন, এখানে কিছু ভালো ক্যান্ডিডেট তাদের সিভিতে কিছু বেসিক ভুল করার জন্য তারা আমাদের ইন্টারভিউ বোর্ড থেকে ডাক পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে আমি মনে করলাম এজ এ ক্যারিয়ার কোচ এবং রিক্রুটার আপনাদের সেই বেসিক ভুলগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। আমি এই সিভিগুলোতে 8টি কমন মিস্টেক পেয়েছি এবং আপনারা যদি সেই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনাদের ইন্টারভিউ বোর্ডে কল পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। প্রথম মিস্টেক, ফন্টস অ্যান্ড বেসিক গ্রামার্স। অনেক ক্যান্ডিডেট তার সিভিতে একই পেজের ভিতরে 5 থেকে 7টি ফন্ট ব্যবহার করছেন এবং সেটিকে কালার করছেন। উনি মনে করছেন এটি খুবই ফ্যান্সি এবং অ্যাটেনশন গ্রাবার, কিন্তু আসলে এটি উল্টা, আমরা বিকশিত হচ্ছি। আবার অন্যদিকে উনি বেসিক গ্রামার, পাঞ্চুয়েশন মার্কস, স্মল লেটার, ক্যাপিটাল লেটার সেটি উনি ঠিকভাবে বসাচ্ছেন না। ধরুন উনি ওনার মেইলিং অ্যাড্রেস লিখলেন এবং সেখানে যে তার বাড়ি নাম্বার, রোড নাম্বার, সেখানে একটা কমা দেওয়া দরকার, উনি ওটা করছেন না এবং মাঝখানে কোনো স্পেসও রাখছেন না। যেমন ধরেন উনি ডেট অফ বার্থ লিখেছেন এবং সেটি জানুয়ারি মাস এবং জানুয়ারিকে উনি স্মল জে দিয়ে লিখছেন। এই যে ছোট ছোট ভুলগুলো, এটি হয়তো খুব সাটেল, কিন্তু এটা আমাদের চোখে লাগে। কমন মিস্টেক নাম্বার 2, ইউজেস অফ এক্সেসিভ ফার্স্ট পারসন অ্যান্ড ভেগ এক্সপ্রেশন। আমরা অনেকগুলো সিভিতে দেখেছি অধিকাংশ মানুষ তার সিভিতে লিখেছেন আই এম এ হার্ড ওয়ার্কার। ডাজ ইট মিন এনিথিং মিনিংফুল? আসলে এটা কিছুই বোঝায় না। আপনি এর পরিবর্তে আপনি কি করেছেন, আপনার যে অভিজ্ঞতা আছে পূর্বে সেটি তুলে ধরেন। যেমন ধরেন আপনি কোনো প্রজেক্টে কাজ করেছেন, সেটি কত টাকার প্রজেক্ট ছিল, সেটি কতদিন, কত টাইম আপনি সেভ করেছেন, কত কস্ট সেভ করেছেন এবং আপনি কত লোককে সুপারভিশন করেছেন বা লিড দিয়েছেন, সেটি নাম্বারে লেখেন, কারণ নাম্বার টক্স মেনি ওয়ার্ডস। মিস্টেক নাম্বার 3, wrongly putting down of academic education and experience summary. আমরা দেখেছি অনেক সিভিতে যখন একাডেমিক এডুকেশন লেখা হয়, কেউ হয়তো তার K12 বা K10 অথবা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েটের ইনফরমেশন লিখছেন, তিনি একটি একাডেমিক কোয়ালিফিকেশনকে 3 থেকে 4টা লাইনে লিখছেন। যেমন উনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, কোন সাবজেক্টে পড়েছেন, ওনার রেজাল্টস কি, কত সালে পড়েছিলেন, এটিকে কিন্তু একটি লাইনে লেখা যায়। যেমন ধরুন আপনি লিখলেন আপনার সাবজেক্টের নাম, আপনার রেজাল্টস, আপনার জিপিএ, আপনার বছর এবং পাশে একাডেমিক ইনস্টিটিউশনের নাম। এরপর ধরুন আপনি যখন আপনার এক্সপিরিয়েন্সকে লিখছেন, সেই এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স বড় প্যারাগ্রাফ লিখছেন এবং খুব ক্লামজি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, যে শহরে কাজ করেছেন, যে সময়ে কাজ করেছেন, ওটাকে একটা লাইনে লিখলেন এবং ওখানে কি আপনার যে হাইলাইটস সেটাকে আপনি তুলে ধরলেন। হয়তো আপনি 10টা প্রজেক্টে কাজ করেছেন, ওখান থেকে বেস্ট 2টা প্রজেক্ট বা 2টা প্রজেক্টের নাম্বারগুলোকে আপনি তুলে ধরুন। তাহলে দেখবেন ওটা অনেক আকর্ষক একটা এলিমেন্ট হবে একজন রিক্রুটারের জন্য। মিস্টেক নাম্বার 4, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল প্রেজেন্স। আপনি দেখবেন যখন কেউ কোনো সিভি তৈরি করে, সিভির উপরই ভাগেই তার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে এবং ডিজিটাল প্রেজেন্স থাকা উচিত। যেমন ধরুন কন্ট্যাক্ট ইনফরমেশনে আমার নাম, আমার ঠিকানা এবং আমার ইমেল নাম্বার এবং সঙ্গে সঙ্গে আমার সেল নাম্বার থাকে। আপনি দেখবেন আমরা অনেক সিভিতে পেয়েছি, কেউ হয়তো একটি ছেলে তার সিভি তৈরি করার সময় সেই ইমেলে লিখছে cuteboy@gmail.com। আসলে এটি না লিখে তার নামটি দিয়ে যদি সেই ইমেলটি খোলে এবং ওই ইমেলটি ব্যবহার করে, এটি প্রফেশনাল এবং এটি করা উচিত। অন্যদিকে আমরা দেখি অনেকেই তার ফেসবুক আইডিটি ওখানে লিখে দেয়, লিঙ্কটি লিখে দেয়। এটি না লিখে যদি সে
তার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক আইডিটি লিখে, এটা কিন্তু অনেক রেলিভেন্ট হয়। এবং অন্যদিকে আপনার যদি ক্যানভা বা অন্য কোনো মাধ্যমে আপনার সিভি থাকে, সেই লিঙ্কটিও আপনি পাশাপাশি লিখে দেন। এটি আপনার সিভিকে অনেক স্ট্রং করবে এবং সিভির যে টপ ভিউ সেটিকে অনেক ক্লিয়ার করবে। কমন মিস্টেক নাম্বার 5, সিভি লেন্থ অর সাইজ। বাংলাদেশে এটি খুবই কমন। আমরা দেখে থাকি যে সিভি 4, 5, 6 পেজও হয়ে থাকে। আসলে সিভি এক্সেসিভলি বড় করার কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন, গতদিন আমার কাছে একজন এসেছেন ইন্টার্নশিপ করতে, তিনি যে সিভিটি নিয়ে এসেছেন সেই সিভিটি 3 পেজ। তাহলে দেখুন, একজন ইন্টার্ন যিনি এখনো তার আন্ডার গ্রাজুয়েট শেষ করেননি, শুধুমাত্র কোর্স ওয়ার্ক শেষ করেছেন, তার সিভি 3 পেজ কিভাবে হয়? আমি যদি আমার জীবনের গল্পটি আপনাদের কাছে বলি, যখন আমি বিশ্ব ব্যাংকে অ্যাপ্লাই করি, সেখানে আমার সিভিটি 1 পেজেরও একটু কম ছিল। এবং সেখানে গিয়ে দেখি আমার যারা কলিগ ছিলেন তারা পৃথিবীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, 2-4 বছর কাজ করেও এসেছেন, হার্ভার্ড, MIT, এগুলো খুবই কমন, কিন্তু তাদের সিভিও 1 পেজ। কিন্তু বাংলাদেশে যেটা আমরা করি, এক্সেসিভ পার্সোনাল ইনফরমেশন দেয় এবং কোম্পানির ইনফরমেশনও অনেকটা দিয়ে দেয় যেখানে আমরা আগে কাজ করেছি। আপনি বড়জোর কোম্পানির নাম পাশাপাশি ব্র্যাকেটে তার ওয়েবসাইটটি আপনি লিখে দেন, তাহলে তো আপনি এটা সংক্ষেপে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারলেন। সুতরাং আপনার সিভিটি অধিকাংশ ক্ষেত্রে 1 পেজ হওয়া উচিত। আবার যদি আসলে আপনি অনেকটা মিড লেভেলে যান বা অনেক বেশি বেশি ভালো অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে 1.5 পেজ বা 1.25 পেজ, এর ভিতরেই আপনি যদি সিভিটি লিমিট করেন তাহলে সব থেকে ভালো হয়। কমন মিস্টেক নাম্বার 6, সাবজেক্টিভ রেটিং। আপনি ভাবছেন এটি এবার কি? আসলে সিভিতে আমরা অনেক ক্ষেত্রে নিজেকে নিজেই রেট করি। যেমন আমার স্কিল যখন প্রদর্শন করি, হতে পারে আমার ভাষাগত স্কিল অথবা আমার কম্পিউটার স্কিল, সেখানে আমরা এক্সেলে হয়তো 5 স্টার লিখছি, ওয়ার্ডে 4 স্টার লিখছি, পাওয়ার পয়েন্টে 3 স্টার লিখছি, অন্যদিকে ল্যাঙ্গুয়েজ বা ভাষাতে বাংলাতে 5 স্টার, ইংলিশে 4 স্টার, স্প্যানিশে 3 স্টার। আসলে এই জিনিসগুলো রেটিং করার আমি তো কেউ না, এবং যিনি রিক্রুটার তার তো প্রফিশিয়েন্ট বা সব থেকে যিনি এক্সেলেন্ট তাকে প্রয়োজন। তাহলে এইটা করে আমি একটা ভুল ট্র্যাপে নিজেকে আটকে ফেলি এবং আমি আমার চান্সকে কমিয়ে ফেলি ইন্টারভিউ বোর্ডে ডাক পাওয়ার জন্য। সুতরাং এখানে আমরা যেটা করতে পারি, ধরেন ভাষার ক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি বা বাংলা যদি আমার মাতৃভাষা হয়, সেক্ষেত্রে আমি লিখতে পারি বেঙ্গালি নেটিভ, ইংলিশ প্রফিশিয়েন্ট অথবা ফ্লুয়েন্ট, স্প্যানিশ ইন্টারমিডিয়েট, আপনি লিখতেই পারেন। অন্যদিকে এক্সেলের ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে স্প্রেডশিট অ্যান্ড ডাটা অ্যানালাইসিস এক্সপার্ট। এভাবে যদি আপনি স্পেসিফিক করেন, তাহলে আপনার সিভিটি অনেক বেশি আকর্ষিত হবে রিক্রুটারের কাছে এবং আপনার ইন্টারভিউ বোর্ডে ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। নাম্বার 7, ফাইল নেম। আমরা সাধারণত এখন সিভিতেও ইমেল করি বা কোনো প্ল্যাটফর্মে বা সাইটে গিয়ে আপলোড করে দেয়। সেখানে আমাদের সিভিকে একটা নাম দিতে হয়, অর্থাৎ ফাইল নাম দিতে হয়। এই ফাইল নাম দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের হাস্যকর জিনিস দেখি। কেউ লিখছেন নিউ সিভি, কেউ লিখছেন আপডেটেড সিভি, কেউ লিখছেন কারেন্ট সিভি, কেউ লিখছেন ফাইনাল সিভি। আবার অনেক ক্ষেত্রে আমরা কোনো নামই দেয় না, তখন কম্পিউটার নিউ ডকুমেন্ট এইসব নামে একটা ডিফল্ট নেম তৈরি করে এবং এটি আমরা আপলোড করি বা ইমেল করে দেই। এটি আসলে খুবই বোকামির ব্যাপার। বরঞ্চ আপনি যদি একটা স্পেসিফিক রেলিভেন্ট নাম করেন আপনার ফাইলের, তাহলে এটি খুবই কার্যকর হয়। যেমন ধরেন, আপনি সিভির প্রথমে বা ফাইলের প্রথমে আপনি লিখলেন সিভি আন্ডারস্কোর আপনার নাম, এবং যদি স্পেসিফিক কোনো পজিশন থাকে সেটিও আপনি লিখে দেন। অথবা আপনার যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটিও আপনি লিখতে পারেন, প্রফেশনাল কোনো এডুকেশন যেটি আপনার ওই কাজের জন্য, রোলের জন্য রেলিভেন্ট, এবং এমপ্লয়ার সহজেই বুঝতে পারবেন এ লোককে তো আমাকে শর্টলিস্ট করতেই হবে। মিস্টেক নাম্বার 8, এবং দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এটা হলো রেফারেন্স বিষয়ক। আমরা সিভিতে ভাবি রেফারেন্স দিব না দিব না। এই ক্ষেত্রে একটু বলে রাখা উচিত, আপনারা যদি পশ্চিমা বিশ্বের বইগুলোকে ফলো করেন, যেমন লেসিকারের বই বা বিজনেস কমিউনিকেশনের বই, এবং সেখানে দেখবেন সিভিতে লেখা থাকে রেফারেন্সের ব্যাপারে, রেফারেন্সেস ক্লোন অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট। ওটা ও দেশে প্রযোজ্য, কিন্তু বাংলাদেশে যদি এটা আমরা লিখি, অনেক ক্ষেত্রে অনেক রিক্রুটার এটা বুঝতে পারেন না এবং এটা আমাদের নর্মের সঙ্গে যায় না। সেক্ষেত্রে যেটা উচিত, আমাদেরকে রেলিভেন্ট রেফারেন্স ব্যবহার করা উচিত। ধরুন আমি একটা অ্যাকাউন্টিং পজিশনে আমি জবের ইন্টারভিউ দিব, সেই ক্ষেত্রে আমার রেফারেন্সটা হতে হবে, আমার যদি কোনো সিএফও, কোনো চিফ অ্যাকাউন্টস অফিসার, বাজেট অফিসার, ট্রেজারার, তাদের রেফারেন্স আমি ব্যবহার করতে পারি। এবং যদি সেই ক্ষেত্রে আমি যে প্রতিষ্ঠান বা যে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করছি
তার ওয়ার্ক স্পেস বা তার যে ওয়ার্কিং এরিয়া সেটা যদি ওই রেলিভেন্ট কোম্পানি রিলেটেড হয়, সেটি আরো একদম মিশে যায়। এবং হয়তো অনেক ক্ষেত্রে যিনি আমাকে রিক্রুট করবেন তিনি আমার রেফারিকে চেনেন, সেটি আপনার জন্য আরো শক্ত হবে। এবং আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে আপনার রেফারেন্সে কমপ্লিট তথ্য দেয় না। ধরুন একটা এক্সাম্পলের কথা বলি, এখানে যে একটি সিভি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে রেফারেন্স, উনি যেহেতু ফ্রেশার, উনি দুজন প্রফেসরের নাম লিখেছেন, কিন্তু তাদের কোনো ইমেল আইডিও দেননি, তাদের ফোন নাম্বারও দেননি। তাহলে দেখেন, এই ইনকমপ্লিট তথ্য যদি থাকে তাহলে আমি রেফারির সঙ্গে যোগাযোগ কিভাবে করব? অধিকাংশ ক্ষেত্রে হয়তো আমরা যোগাযোগ করি না, কিন্তু আমরা এটাকে ইনকমপ্লিট মনে করি এবং তাকে বোকা মনে করি, এবং এই ক্ষেত্রে এটি অনেক ক্ষেত্রে সিভি রিজেক্ট হয়। এই 8টি বিষয় ছিল আজ আপনাদের সঙ্গে শেয়ার করার, এবং এই 8টি ভুল যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন এবং রেলিভেন্ট জায়গাতে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, তাহলে অবশ্যই আপনার ইন্টারভিউ বোর্ডে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এরপর আসছে একটি নতুন বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আমরা রেগুলার বিভিন্ন ধরনের কেরিয়ার ওয়ার্কশপ সেশন করে থাকি, এবং 2025 সালে আমরা এই সিভি বিষয়ক একটা স্পেশাল ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছি, যেটি লিঙ্ক এবং কখন কোথায় এটি হবে সবই লেখা থাকবে, এবং একটি লিমিটেড টাইমের ভিতরে যদি আপনি এখানে আপনার ইন্টারেস্ট শো করেন, আপনি অবশ্যই ডাক পাবেন। অ্যান্ড দিস ইজ টোটালি ফ্রি অফ কস্ট। এবং এই সেশনটিকে আমি এতটাই সুন্দরভাবে সাজিয়েছি যেখান থেকে আপনি আপনার সিভির আদ্যপান্ত ফুল ঠিক সবকিছুই জানতে পারবেন। এবং ওখানে আমরা একটি সিভি ফরম্যাটও দিয়ে রাখবো। সেই সিভি ফরম্যাটটি যদি আপনি আপনার তথ্য দিয়ে পূরণ করে আপনার সিভিটি তৈরি করে নিয়ে আসেন, এবং তখন ওই সিভিটিকে আপনি রিনিউ করে লেটেস্ট ভাবে কিউরেটেড করে একটি সম্পূর্ণ নতুন নিখুঁত সিভি তৈরি করতে পারবেন। এবং সেই সিভি যদি আপনি জমা দেন, তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউ বোর্ডে ডাক পাবেন।